2024 সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষ দুটি মেরুতে বিভক্ত হয়েছে। একদিকে যেমন এনডিএ রয়েছে, বিজেপি সহ তার শরিক দল, অপরদিকে রয়েছে জাতীয় কংগ্রেসের সাথে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া নামে জোট গঠন করেছে। তো ভারতবর্ষে দুটি মেরুতে বিভক্ত হয়ে বিজেপি তথা এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াই করার এক বদ্ধ পরিকল্পনা গ্রহণ করেছে, যার বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে মমতা ব্যানার্জি সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অপরদিকে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে, যাকে সমাধান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির আসন সমঝোতা নিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটলেও বর্তমানে তিনি তার সংগঠনকে আরও শক্তপোক্ত করার জন্য দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। ইতিপূর্বে আমরা সাংসদ দেবের মুখ থেকে আমরা শুনেছিলাম যে তিনি আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে হয়তোবা তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কেননা তিনি অন্য কাজে সবসময় ব্যস্ত থাকেন, যার জন্য তিনি বেশি সময় দিতে পারেন না। তাই তিনি চাইছেন যারা দলে সক্রিয়ভাবে কাজ করে থাকে তাদেরকে যেন আগামী নির্বাচনে প্রার্থী করা হয়, তাহলে তারা যোগ্যতার সাথে নিজেদের কাজগুলি করতে সক্ষম হবে, যাতে সর্বসাধারণ মানুষ খুশি হবে। তাই সেই সময় জল্পনা তৈরি হয়েছিল হয়তোবা তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তো যাই হোক, ইতিপূর্বে মমতা ব্যানার্জির বিশেষ ঘোষণা অনুযায়ী ধারণা করা যায় যে আগামী ঘাটাল থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দীপক অধিকারী দেব তিনি নিজেই করবেন। তো আজকের আলোচনায় আমরা দেখে নেব আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে কোন দল জিততে পারে এবং বিগত 4টি লোকসভা নির্বাচনের ফলাফল আমরা আপনাদের সামনে তুলে ধরে আলোচনার মাধ্যমে আমরা দেখে নেব কি ফলাফল হতে পারে। আমরা জানি এক একটি লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে গঠিত হয়। তো এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা দেখে নেব। এই কেন্দ্রে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তা হলো পাঁশকুড়া পশ্চিম, দেবরা, কেশপুর, সাবাং, দাসপুর, পিংলা এবং ঘাটাল। এই 7টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে গঠিত হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র। এবার আমরা দেখে নেব লোকসভার ফলাফলগুলি। 1971 সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল সিপিএম, 2009 সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল সিপিআই, 2014 সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, 2019 সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই ফলাফলগুলি বিস্তারিত আমরা এবার দেখে নেব। 2071 সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল সিপিএম, তিনি মোট ভোট পেয়েছিল 2,28,366, যা শতকরায় ছিল 35.71%। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিল 1,27,044, যা শতকরায় ছিল 35.34%। সামান্য কিছু ভোটের হেরফেরে জয় পরাজয় সুনিশ্চিত হয়েছিল। তাছাড়াও আরও অন্যান্য যে সমস্ত পার্টির প্রার্থীরা দাঁড়িয়েছিল তা হলো সিপিআই, বিএসি, এনসিও ইত্যাদি। এরপর আমরা দেখে নেব 2009 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি এখানে 2009 সালের লোকসভা নির্বাচনে সিপিআই জিতেছিল। সিপিআইয়ের প্রার্থী ভোট পেয়েছিল 6,25,923টি, যা শতকরায় ছিল 46.2%। এবং দ্বিতীয় স্থানে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মোট ভোট পেয়েছিল 4,78,739, যা শতকরা ছিল 35.33%। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস থাকলেও বিজেপি ছিল তৃতীয় স্থানে, মোট ভোট পেয়েছিল সামান্য কিছু 35,004টি, যা 2.58%। এবং বিএসপি ভোট পেয়েছিল 12,065টি, যা শতকরায় ছিল 0.89%। এই কেন্দ্রটি 2009 সালে সিপিআই জয়লাভ করলেও 2014 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস দখল নিতে সক্ষম হয়েছিল, যা আমরা এবার দেখে নেব। 2009 সালে যেখানে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থান অধিকার করেছিল, সেখানে 2014 সালের ফলাফল আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিল দীপক অধিকারী দেব। তিনি মোট ভোট পেয়েছিল
85,696টি, যা শতকরার নিরিখে 42.58%, এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআই, মোট ভোট পেয়েছিল 4,24,805টি, যা শতকরায় 26.38%, এবং জাতীয় কংগ্রেস ভোট পেয়েছিল 7.65%, বিজেপি ভোট পেয়েছিল 5.89%। এছাড়াও আরও অন্যান্য প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এরপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এখানে আবার দ্বিতীয়বারের জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দীপক অধিকারী দেবকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় এবং তিনি ভোট পেয়েছিল 7,17,959টি, যা শতকরায় ছিল 48.21%। আর দ্বিতীয় স্থান অধিকার করেছিল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি, ভোট পেয়েছিল 6,09,960টি, যা শতকরায় ছিল 40.96%। এবং আরও অন্যান্য যে সমস্ত দলগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে ছিল সিপিআই, ভোট পেয়েছিল 6.52, আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস ভোট পেয়েছিল 2.20। এছাড়াও আরও অন্যান্য দলের প্রতীক নিয়ে আরও অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যারা সামান্য কিছু ভোট পেয়েছিল এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু আমরা দেখলাম যে দুবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করে এবং প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে আরও বেশি করে ভোট তিনি পেয়েছিলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি 2024 সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িক শক্তি হিসাবে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করার জন্য ধর্মনিরপেক্ষতার নীতি নিয়ে জাতীয় কংগ্রেসের সাথে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গঠন করে একদিকে এনডিএ অর্থাৎ সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ইন্ডিয়া অর্থাৎ ধর্মনিরপেক্ষ দল, এই দুটি মেরুতে ভাগ হয়ে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই শুরু করবে। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, এই 42টি আসন খুবই গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি তিনি চাইছেন এই 42টি আসনের মধ্যে কোনো একটি আসনও যেন বিজেপি না পায়। সেই দিকে নজর রাখতে গিয়ে তিনি যথাযোগ্য মর্যাদা সম্পন্ন এবং মানুষের কাছে গুরুত্ব পায় এমন প্রার্থীদেরকে বেশি বেশি করে বাছাই করার তিনি চেষ্টা করবেন। কিন্তু ইতিপূর্বে দীপক অধিকারী দেব তিনি জানিয়েছিলেন যে আগামী নির্বাচনে তিনি হয়তোবা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কিন্তু দল যদি তাকে কোনো রকমভাবে দায়িত্ব দিয়ে থাকে সেই ক্ষেত্রে তিনি মাথা পেতে নেবেন। এই ক্ষেত্রে তিনি কোনো মতে দলের বিরুদ্ধে যাবেন না। ইতিপূর্বে দু একদিনের মধ্যে মমতা ব্যানার্জির যে আলোচনা, তাতে যা জানা যাচ্ছে তাতে আগামী নির্বাচনে আবারও দীপক অধিকারী দেবকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং এর জন্য টিকিট দল বরাদ্দ করবে বলে আশা করা যায়। আর ঘাটাল কেন্দ্র থেকে যদি দেব প্রার্থী হয় তাহলে নিশ্চিন্তে বলা যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবেই।